আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের পদার্থবিজ্ঞান এর চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি নিয়ে উম, বিস্তারিত আলোচনা করব। আজকে এই অধ্যায়ের বেসিক সম্পর্কে তোমাদের এমনভাবে আলোচনা করব, একদম পানি পানি হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের এই অধ্যায়টা খুবই আহ, গুরুত্বপূর্ণ তোমাদের এসএসসি পরীক্ষার জন্য। তো আজকের এই বেসিক আলোচনা আহ, আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবা এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবা। তো চতুর্থ অধ্যায়ে কাজ ক্ষমতা শক্তি। আজকে আলোচনার বিষয় প্রথমত কাজ। কাজ কাকে বলে? তো কাজ হচ্ছে বল ও বলের দিকে বস্তুর সরণের গুণফলকে কাজ বলে। বল ও বলের দিকের সরণের গুণফলকে কাজ বলে। তো সাপোজ একজন দারোয়ান গেটের মধ্যে দাঁড়িয়ে আছে। তো সে সারাদিন ওখানে দাঁড়িয়ে থেকে বলল, আমি অনেক কাজ করেছি। কিন্তু পদার্থ বিজ্ঞানের ভাষায় সে কোনো কাজ করেনি। কারণ কাজ হচ্ছে এমন একটা রাশি, অর্থাৎ এখানে কাজ একজন ব্যক্তি কোনো এক কিছু বল প্রয়োগ করে সে যদি তার অবস্থানের পরিবর্তন না ঘটায়, তাহলে সেটা কোনো কাজই হবে না। আচ্ছা, একজন ব্যক্তি যদি এখান থেকে একটা বস্তুকে ঠেলে ঠেলে এই জায়গায় নিয়ে আসে, অর্থাৎ বল প্রয়োগ করে তার অবস্থানের পরিবর্তন ঘটায়, তাহলে সেটাই হবে মূলত কাজ। আচ্ছা, এর পরবর্তীতে সাধারণত একটা বস্তুকে যদি এক জায়গা থেকে বল প্রয়োগ করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে পুনরায় আবার পূর্বের জায়গায় নিয়ে আসা হয়, তাহলে তার সরণ কিন্তু হবে শূন্য। যেহেতু সরণ শূন্য, তাই কাজের পরিমাণও হবে শূন্য। তাই কাজ হচ্ছে বল এবং সরণের গুণফল। তো কাজকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করি এবং বলকে এফ দিয়ে প্রকাশ করি এবং সরণকে এস দিয়ে প্রকাশ করি। তাহলে রাশিটা হয় ডাব্লিউ ইকুয়াল এফ এস। ডাব্লিউ ইকুয়াল এফ এস। আশা করি তোমরা কাজ কি এটা বুঝতে পেরেছো। তো কাজের একটি গাণিতিক সমস্যা সমাধান করা যাক, ইনশাল্লাহ তোমরা আরো আরো ভালোভাবে বুঝতে পারবে। তো সমস্যা নাম্বার, তো এখানে 200 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে বলের দিকে 10 মিটার সরানো হলো, কাজের পরিমাণ নির্ণয় করো। তো 200 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে বলের দিকে 10 মিটার সরানো হলো, কাজের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ প্রশ্নটা যদি আমি এরকম করি, তো একটা বস্তুকে 200 নিউটন বল প্রয়োগ করে, কত নিউটন বল? 200 নিউটন বল প্রয়োগ করে 10 মিটার দূরে 10 মিটার দূরে সরানো হলো। তো কাজ ডাব্লিউ ইকুয়াল কত হবে? তো এখানে আমাদের দেওয়া আছে বল এফ ইকুয়াল 200 নিউটন, সরণ এস ইকুয়াল 10 মিটার, কাজের পরিমাণ ডাব্লিউ ইকুয়াল হোয়াট? তো আমরা জানি ডাব্লিউ ইকুয়াল এফ এস। তো এফ এর মান হচ্ছে 200 এবং এস হচ্ছে 10। তো ডাব্লিউ ইকুয়াল হচ্ছে 2000 জুল। তো কাজের পরিমাণ হচ্ছে 2000 জুল। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা অবশ্যই কমেন্টে জানাবা। পরবর্তী ভিডিওতে তোমাদের এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এবার কাশ যদি বলের দিকের সাথে কোণ করে সরণ ঘটায়, অর্থাৎ সাপোজ কোনো ব্যক্তি এই অবস্থান থেকে সি অবস্থানের দিকে কাজ করে, তাহলে এর আগের যে আমরা গাণিতিক সমস্যাটা করলাম সেটা হচ্ছে সরল পথে। তো এবার যদি কোণের সাপেক্ষে যদি তার কাজ ঘটায়, তো সেক্ষেত্রে কাজ কেমন হবে? তাহলে কাজ হবে বল গুণন বলের দিকে সরণের উপাংশ। কাজ হবে বল গুণন বলের দিকে সরণের উপাংশ। তো আমরা কাজ ডাব্লিউ ইকুয়াল জানি এফ এস, এটা 1 নম্বর সমীকরণ। আবার ত্রিভুজ এ ডি সি, এ ডি সি, এই এ ডি সি ত্রিভুজের কস থিটা, যদি আমরা কস থিটা কল্পনা করি, তাহলে কস হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, অর্থাৎ এ ডি ভাগ এসি, এডি ভাগ এসি। এবার এটাকে যদি আমরা আর গুণ করি, আর গুণ করলে কি হবে? এডিটা আর গুণ করলে হবে এডিটা এদিকে চলে আসবে এবং এডি, এই যে এডি এদিকে চলে আসবে এবং কস থিটা এবং এসি গুণ আকারে থাকবে। তো এর পরবর্তীতে এডি সমান যদি আমরা এস ধরি, এডি সমান যদি আমরা এস ধরে, এসি কে যদি আমরা এক্স ধরি, এক্স কস থিটা, 2 নম্বর সমীকরণ।
তো ১ ও ২ হতে পাই। ১ ও ২ হতে ডাব্লিউ ইকুয়াল এফ এক্স কস থিটা। তো এটা আমাদের একটা সূত্র। যদি বলের দিকের সাথে কোণ করে সরণ ঘটে, তাহলে এই সূত্র আমাদের ব্যবহার করতে হবে। কাজের একক জুল এবং মাত্রা ml স্কয়ার ইনভার্স 2। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। একটা গাণিতিক সমস্যা সমাধান করলে ইনশাল্লাহ আরো ভালো বুঝতে পারবা। তো সমস্যা দেখো একটা দেওয়া আছে এখানে। বি বিন্দু হতে 500 কেজি ভরের একজন লোক 10 কেজি ভরের বোঝা সহ বিসি পথে সি বিন্দুতে পৌঁছালো। কোণ সি এ বি কোণ 90 ডিগ্রি, এ বি সি কোণ 45 ডিগ্রি, এ সি সমান 6 মিটার, বিসি সমান 8.484 মিটার। বিসি পথে কি পরিমাণ কাজ সম্পন্ন হয়? অর্থাৎ যদি আমরা এটাকে চিত্রের সাহায্যে একটু ব্যাখ্যা করি, তাহলে এক ব্যক্তি তার ভর 50 কেজি, সে সি থেকে বি তে পৌঁছাইলো এবং তা 10 কেজি ভরের একটা বোঝা নিয়ে সি থেকে বি তে পৌঁছালো। তো সেক্ষেত্রে তার কাজের পরিমাণ কত হবে? এখানে কিন্তু আমাদের দেওয়া আছে সি থেকে যে বি পথে গেল এর সরণের পরিমাণ দেওয়া আছে 8.484 মিটার। তো এখানে আমাদের যে বিষয়ে তথ্যগুলো দেওয়া আছে এখানে তা হচ্ছে ব্যক্তির ভর হচ্ছে 50 কেজি, বোঝা সহ বোঝার ভর হচ্ছে 10 কেজি। তো মোট ভর এম ইকুয়াল m1 প্লাস m2, 50 যোগ 10 সমান 60 কেজি। এবং ওজনের পরিমাণ দেওয়া আছে এখানে। ওজন ওজন যদি আমরা বের করি, বস্তুটি ব্যক্তির ওজন বের করি অর্থাৎ mg, এম হচ্ছে বস্তুর অর্থাৎ ব্যক্তি এবং বস্তুর মোট ভর গুণন 9.8, 588 নিউটন, এবং সরণ ঘটিয়েছে 8.484 মিটার, থিটা কোণ 45 ডিগ্রি। তো আমরা জানি কাজ ইকুয়াল এফ কস থিটা, এফ এক্স কস থিটা। তো মানগুলো আমরা বসে দিই। এফ এর মান হচ্ছে 588, এক্স এর মান হচ্ছে 8.484 গুণন কস থিটা হচ্ছে 45 ডিগ্রি। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসতেছে 3527.47 জুল। এটা হচ্ছে আমাদের নির্ণয় কাজ। আশা করি তোমরা সমস্যাটা বুঝতে পেরেছো। এবার আমরা একটা বিষয় নিয়ে জানবো, কাজের প্রকারভেদ। তো কাজের বিভিন্ন প্রকার হতে পারে, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ এবং শূন্য কাজ। তো ধনাত্মক কাজ কি? বলের দ্বারা যে কাজ করা হয় তাকে ধনাত্মক কাজ, অর্থাৎ বল যেদিকে প্রয়োগ করা হয় ওই দিকে যদি কাজ হয় তাহলে এই ধরনের কাজকে বলা হবে ধনাত্মক কাজ। সাপোজ একটা বস্তু একে যদি আমরা এই দিকে বল প্রয়োগ করি, সরণ যদি এই দিকে ঘটে তাহলে এটা মূলত হবে ধনাত্মক কাজ। আচ্ছা, ঋণাত্মক কাজ কি? বলের বিরুদ্ধে যদি কোনো কাজ করা হয় তো এই ধরনের কাজকে বলা হবে ঋণাত্মক কাজ। যেমন অভিকর্ষ বলের প্রভাবের কারণে একটা বস্তু ভূপৃষ্ঠে লাগালাগি অবস্থায় আছে, স্পর্শ অবস্থায় আছে। তো একে যদি আমি উপরের দিকে নিক্ষেপ করি তাহলে বলের বিরুদ্ধে কাজ করা হবে। এই ধরনের বলকে বলা হবে ঋণাত্মক কাজ। তো যেমন গাড়ি ব্রেক করা, তারপরে বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা, এই ধরনের কাজকে বলে ঋণাত্মক কাজ। এরপর শূন্য কাজ। তো বল প্রয়োগের ফলে বস্তুর যদি কোনো সরণ না ঘটে এই ধরনের কাজকে বলা হয় শূন্য কাজ। বল প্রয়োগে বস্তুর মোট সরণ শূন্য হওয়া। সাপোজ একজন ব্যক্তি একটা দেওয়ালকে অনেক জোরে ঠেলতেছে, বাট দেওয়ালটাকে সরাইতে পারতেছে না, দেওয়ালটা ওই জায়গায় আছে। তাহলে বস্তু যদি সরণ ঘটাতে না পারে তাহলে তার কাজটা হবে কি? শূন্য। আবার একটা ব্যক্তি যদি এক জায়গা থেকে রওনা দিয়ে সে 10 থেকে 15 কিলোমিটার ঘুরে এসে 10 থেকে 15 কিলোমিটার যে ঘুরে এসে যদি আবার ওই জায়গায় দাঁড়িয়ে বলে আমি অনেক কাজ করেছি, কিন্তু তার কাজ হবে শূন্য। অর্থাৎ বল প্রয়োগে বস্তুর মোট সরণ যদি শূন্য হয় এই ধরনের কাজকে বলা হয় শূন্য কাজ। আশা করি তোমরা কাজ সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো। তো চতুর্থ অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে শক্তি। তো শক্তি কি? কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। অর্থাৎ একজন ব্যক্তি কাজটা করতে পারবে কি না, যদি পারে তাহলে তার শক্তি আছে, কারণ শক্তি ছাড়া কোনো কাজই করা সম্ভব নয়। এর একক হচ্ছে জুল এবং মাত্রা হচ্ছে ml স্কয়ার ইনভার্স 2। তো শক্তি সম্পর্কে যদি একটু গুরুত্বপূর্ণ কিছু কথা, ধনাত্মক কাজ করলে বস্তুর শক্তি লাভ করে, অর্থাৎ বস্তুতে শক্তি
জমা হয়। আমরা একটু আগে ধনাত্মক কাজ সম্পর্কে জেনেছি। তো কাজ যদি ধনাত্মক হয় তাহলে শক্তি সেখানে জমা হবে। সাধারণত যদি আমরা একটা বস্তুকে ধনাত্মক অর্থাৎ যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে বস্তু যদি সেদিকে সরণ করে তাহলে এটা হবে ধনাত্মক কাজ। এক্ষেত্রে শক্তি জমা হবে। ঋণাত্মক কাজ করলে শক্তি তার হারিয়ে যাবে এবং সম্পূর্ণ কাজ শক্তিতে পরিণত হলে কাজ সমান শক্তি হয়ে যাবে। যাক, এবার আমরা জানবো উৎসের ভিত্তিতে শক্তির প্রকারভেদ। উৎসের ভিত্তিতে শক্তির প্রকারভেদ। বিভিন্ন উৎস থেকে শক্তি পাওয়া যায়, এটা নবায়নযোগ্য শক্তি এবং হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। তো নবায়নযোগ্য শক্তিটা কি? যে শক্তি ফুরিয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই তাকে নবায়নযোগ্য শক্তি বলে। অর্থাৎ যে শক্তি পৃথিবীতে আছে, থাকবে, চিরকালই থাকবে এবং এক শক্তিকে বারবার অর্থাৎ পুনরায় ব্যবহার করা যায়, এ ধরনের শক্তিকে বলা হয় নবায়নযোগ্য শক্তি। যেমন আমাদের বায়ু শক্তি, সৌরশক্তি, তারপরে আমাদের পানি থেকে যে সকল শক্তি আমরা তৈরি করতে পারি, এ ধরনের শক্তি। তো এগুলো শক্তি আমরা বারবার ব্যবহার করতে পারি। তো এগুলো হচ্ছে নবায়নযোগ্য শক্তি। অনবায়নযোগ্য শক্তি কি? যে সকল শক্তি ফুরিয়ে যাওয়ার আশঙ্কা থাকে, অর্থাৎ যে শক্তি একবার ব্যবহার করলে তা পরবর্তীতে আর পুনরায় ব্যবহার করা যায় না, এই ধরনের শক্তিকে বলা হয় অনবায়নযোগ্য শক্তি। তো আমাদের পেট্রোল শক্তি, পেট্রোল থেকে যদি আমরা শক্তি পাই জ্বালানি হিসেবে, কয়লা থেকে শক্তি পাই, তো এই ধরনের শক্তি একবার ব্যবহার করলে তা আর ফেরত পাওয়া সম্ভব নয়। তো এই ধরনের শক্তিকে বলা হয় অনবায়নযোগ্য শক্তি। তো এরপরে আমরা শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে জানবো। শক্তির বিভিন্ন রূপ, অনেক রূপ আছে। তার মধ্যে কয়েকটা রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি, আলোক শক্তি, সৌরশক্তি, চৌম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি ইত্যাদি। তো আমাদের এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে গতি শক্তি। গতি শক্তিটা আসলে কি জিনিস? কোনো গতিশীল বস্তু দ্বারা তার গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। কোনো গতিশীল বস্তু দ্বারা তার গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। অর্থাৎ একটা বস্তু তার গতির কারণে অর্থাৎ চলন্ত অবস্থায় কাজ করার জন্য যে শক্তি সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় গতিশক্তি। গতিশক্তির যদি সমীকরণ হচ্ছে টি ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। তো টি গতিশক্তি, এম হচ্ছে বস্তুর ভর, ভি হচ্ছে বস্তুর বেগ। এর একক হচ্ছে জুল এবং মাত্রা এম এল স্কোয়ার ইনভার্স টু। এরপর আমরা জানবো ভরবেগ ও গতির সম্পর্ক। এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি এমসিকিউ বা সিকিউ এ গাণিতিক সমস্যার সমাধানের জন্য এটা অনেক আসে এবং বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা এই ভরবেগ ও গতির মধ্যে সম্পর্ক তৈরি করব। তো আমরা জানি গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার। তো আমরা জানি ভরবেগ হচ্ছে পি, ভরবেগকে পি দিয়ে প্রকাশ করা হয়। ভরবেগ সমান হচ্ছে এম ভি, ভরবেগ সমান এম ভি। তো আমরা একটা কাজ করি, কাজটা কি? আমরা যদি এখানে এখানে যেহেতু ভি স্কোয়ার আছে, তো এখানে আমরা যদি এ স্কোয়ার নিয়ে আসতে পারি তাহলে আমরা এটা হয়তো ভরবেগে রূপান্তর করতে পারবো। এই জন্য আমরা এক্সট্রা একটা ভর উপরে গুণ এবং নিচেও গুণ দিলাম। তো সেক্ষেত্রে এম এম গুণ দিলে হয় এম স্কোয়ার এবং ভির উপরে স্কোয়ার। যেহেতু দুইটা এম এবং দুইটা ভি আছে, ওই জন্য দুটোর উপরে অল স্কোয়ার দিয়ে দিছি। তো নিচে আছে টু এম। তো এম ভি সমান আমরা লিখতে পারি পি, তাহলে পি এর উপরে লিখতে পারি স্কোয়ার, অর্থাৎ টি ইকুয়াল পি স্কোয়ার ভাগ টু এম। তো গাণিতিক সমস্যা আসলে এটা আমরা ইনশাল্লাহ সমাধান করতে পারবো। এই হচ্ছে গতিশক্তি সম্পর্কে আমরা একটা সমস্যা নিয়ে আলোচনা করি, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। তো এখানে সমস্যা দেওয়া আছে, একজন প্লেয়ার 450 গ্রাম ভরের একটি ফুটবলকে, একজন প্লেয়ার 450 গ্রাম ভরের একটি ফুটবলকে 24 মিটার/সেকেন্ড বেগে কিক করে। কিকের মুহূর্তে ফুটবলের গতিশক্তি কত ছিল? তো কিকের মুহূর্তে ফুটবলের গতিশক্তি কত ছিল? আমরা জানি গতির কারণে যে যে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাই হচ্ছে গতিশক্তি। তো একটা ফুটবল যার ভর ছিল 450 গ্রাম, তো এক ব্যক্তি সজোরে যদি লাথি মারে, সজোরে বলটাতে লাথি মারে, তো লাথি মারার মুহূর্তে মুহূর্তে তার বেগ তৈরি হয় 24 মিটার/সেকেন্ড তৈরি হয়। এক্ষেত্রে ওই মুহূর্তে বলের গতিশক্তি কত এটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে বস্তুর ভর 450 গ্রাম, আমরা জানি ভরের একক কেজি। তো এটাকে আমাদের কেজিতে রূপান্তর করতে হবে, তাহলে 1000 দিয়ে ভাগ দিলে 0.45 কেজি এবং বেগ 24 মিটার/সেকেন্ড আছে। গতিশক্তি টি ইকুয়াল ওয়াট। তো হাফ গতিশক্তির সূত্র আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। তো হাফ গুণন
এম এর মান 0.45, ভি মান হচ্ছে 24 স্কোয়ার। তো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসে 229.6 জুল। আশা করি তোমরা গতিশক্তি সম্পর্কে গাণিতিক সমস্যাটা বুঝতে পেরেছো। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যা তোমাদের বেশি বেশি পরীক্ষায় আসে, এটা বেশি বেশি মনে রাখতে হবে, তা হচ্ছে বিভব শক্তি। আসলে বিভব শক্তিটা কি জিনিস এটা জানতে হবে। তো বিভব শক্তি স্বাভাবিক অবস্থা থেকে বস্তুকে অন্য কোনো অবস্থানে আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে। স্বাভাবিক অবস্থান থেকে কোনো বস্তুকে অন্য অবস্থানে আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বিভব শক্তি বা স্থিতি শক্তি বলে। সাপোজ আমি যদি এখানে একটা বস্তু, সাপোজ এখানে আমরা টেবিল তৈরি করি একটা, হ্যাঁ, যদিও আমি ভালো চিত্র অঙ্কন করতে পারি না, এটা নিয়ে মন খারাপ করিও না আবার, ঠিক আছে? আচ্ছা, সাপোজ এটা একটা টেবিল আমি তৈরি করলাম। তো একটা বস্তু এখানে, সাপোজ একটা বস্তু এখানে আছে, এই বস্তুটাকে যদি আমি টেবিলের উপরে উঠাই নিয়ে আসি, অর্থাৎ তার অবস্থান থেকে আমি পরিবর্তন করলাম, অর্থাৎ তার অবস্থানটাকে আমি কি করলাম, পরিবর্তন করলাম। পরিবর্তন করার কারণে এই টেবিল থেকে যদি বস্তুটা আমি ছেড়ে দেই তাহলে মাটিতে পড়বে এবং সেটা কাজ করবে। সেটা কি হবে, কাজ করবে। অর্থাৎ মাটি থেকে যখন এই বস্তুটাকে উঠাবো উপরে, তখন এর ভিতরে শক্তি জমা হবে এবং এটা হচ্ছে বিভব শক্তি, এবং এই কারণে বস্তুটা কাজ করার সামর্থ্য লাভ করবে। একটা স্প্রিং এর যদি আমরা তুলনা করি, একটা স্প্রিং একটা স্প্রিং এইরকম লম্বা একটা স্প্রিং, তো স্প্রিংটাকে যদি আমরা উম, চাপ দিয়ে চাপ দিয়ে যদি আমরা এই চাপ দিয়ে অনেক জোরে চাপ দিয়ে যদি আমরা এটাকে সংকুচিত করি তাহলে স্প্রিংটা একটা কাজ করার সামর্থ্য লাভ করে। এটাই হচ্ছে বিভব শক্তি। যেমন তীর ধনুক, যদি আমরা একটা ধনুককে যদি আমরা তীর নেই সাথে, যদি ধনুকটাকে যদি আমরা বাঁকা করি, তো এ কাজ করার সামর্থ্য লাভ করে, যার কারণে ওই কাজের কারণে একটা তীরকে সে সামনের দিকে নিক্ষেপ করে। আশা করি তোমরা বিভব শক্তিটা বুঝতে পেরেছো। অর্থাৎ স্বাভাবিক অবস্থান থেকে বস্তুকে অন্য কোনো অবস্থানে আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বিভব শক্তি বা স্থিতি শক্তি বলে। তো বিভব শক্তি বা স্থিতি শক্তিকে ভি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ভি ইকুয়াল এমজিএইচ। এম হচ্ছে বস্তুর ভর, জি অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এইচ হচ্ছে উচ্চতা, এর একক হচ্ছে জুল এবং মাত্রা এম এল স্কয়ার টি ইনভার্স টু। উদাহরণ তীর ধনুক, খেলনা গাড়ি, পড়ন্ত বস্তু। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার এই বিভব শক্তির একটা গাণিতিক সমস্যা নিয়ে নিয়ে আসি, দেখি আরো ইনশাল্লাহ বুঝতে সুবিধা হবে। তো 9 মিটার উচ্চতায় কোনো পানির ট্যাঙ্কে রাখা 100 লিটার পানির বিভব শক্তি নির্ণয় করো। 9 মিটার উচ্চতায় কোনো পানির ট্যাঙ্কে রাখা 100 লিটার পানির বিভব শক্তি নির্ণয় করো। তো এখানে আমাদের বিভব শক্তির জন্য সূত্র হচ্ছে এটা ভি ইকুয়াল এমজিএইচ। এখানে 100 লিটার পানির ভর হচ্ছে 1 কেজি। আমরা জানি 1 লিটার পানির ভর 1 কেজি, আর 1000 লিটার পানির ভর হচ্ছে 1000 কেজি। 1000 লিটার পানির ভর 1000 কেজি। জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এইচ হচ্ছে 9 মিটার। ভি ইকুয়াল হোয়াট, অর্থাৎ এম এর মান আমরা বসালাম 1000, জি এর মান 9.8, উচ্চতা হচ্ছে 9 মিটার। ক্যালকুলেশন করলে 88,200 জুল। আশা করি তোমরা সমস্যাটা বুঝতে পেরেছো। এরপরে একটা বিষয় হচ্ছে শক্তির নিত্যতা। তো তো বন্ধুরা, শক্তির নিত্যতা। তো শক্তি নিত্যতাটা কি জিনিস? মহাবিশ্বের শক্তি যতই রূপান্তর ঘটুক না কেন, মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট, এটি হলো শক্তির নিত্যতা। পৃথিবীতে এখন পর্যন্ত পৃথিবীতে যত শক্তি ছিল এখন পর্যন্ত ঠিক সেই পরিমাণে শক্তি আছে। শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, এর ক্ষয় নেই, ধ্বংস নেই। এটাই হচ্ছে শক্তির নিত্যতা। তো ভর এবং শক্তি সম্পর্কে আমরা একটু আলোচনা করবো। ভর ও শক্তির সম্পর্ক। ভর যে শক্তিতে রূপান্তরযোগ্য, এই বিষয়টি আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটিতে দেখিয়েছিলেন। এমসিকিউ থাকতে পারে, কোনো বস্তু বা কণা যদি আলোর বেগে বা তার কাছাকাছি ছুটে যায় তবে বস্তুর ভর শক্তিতে রূপান্তরিত হয়। সেক্ষেত্রে ই ইকুয়াল এম সি স্কোয়ার। তার আলোর বেগ কিন্তু অনেক বেশি, দেখো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। অর্থাৎ কোনো বস্তু বা কণা যদি আলোর বেগ বা তার কাছাকাছি ছুটে যায় তাহলে তার সম্পূর্ণ ভর শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। ইনশাআল্লাহ
তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হবো, ক্ষমতা। বর্তমান যুগে মানুষ ক্ষমতার দাপট দেখায়, কিন্তু পদার্থ বিজ্ঞানের ভাষায় ক্ষমতা সম্পূর্ণ ভিন্ন। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। কোনো বস্তু একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারে তাই হলো ক্ষমতা। কোনো বস্তু একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারে তাই হলো ক্ষমতা। তো ক্ষমতার একক হচ্ছে ওয়াট, এবং যা জুল পার সেকেন্ডের সমতুল্য। ক্ষমতা পি ইকুয়াল ডাব্লিউ ভাগ টি। পি কে ক্ষমতা দ্বারা প্রকাশ করা হয়। ডাব্লিউ হচ্ছে কাজের পরিমাণ, টি হচ্ছে সময়। তো সাপোজ দুই ব্যক্তি বা দুই বন্ধু উম, দৌড়ানোর জন্য প্রস্তুতি নিল। তো প্রথম বন্ধু এবং দ্বিতীয় বন্ধু একসঙ্গে দাঁড়িয়ে আছে। প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু একসঙ্গে দাঁড়িয়ে আছে। আমরা যদি সাপোজ মনে করি দুইজন বন্ধুই সমান ভর বিশিষ্ট, এবং তাদেরকে এই লাইন ক্রস করতে হবে। তো দুইজন বন্ধুর এই প্রথম বন্ধু, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধু। তো এই বন্ধু 10 সেকেন্ডে, সাপোজ মনে করেন যে এই বন্ধুর এই জায়গায় পৌঁছতে সময় লেগেছে 10 সেকেন্ড, এবং এই বন্ধুর এই জায়গায় ফিনিশিং লাইনে পৌঁছতে সময় লাগলো 12 সেকেন্ড। তো এখন বলো দেখি কোন বন্ধুর ক্ষমতা বেশি? ইয়েস, প্রথম বন্ধুর ক্ষমতা বেশি, কারণ সে অল্প সময়ের মধ্যে সে গন্তব্যস্থলে পৌঁছতে পেরেছে। ধন্যবাদ বুঝতে পারার জন্য। আশা করি তোমরা বিষয়টা আরো ভালো বুঝতে পারবে। এবার আসি কর্মদক্ষতা। কর্মদক্ষতাটা কি জিনিস? কর্মদক্ষতা বর্তমান সমাজে যারই কর্মদক্ষতা বেশি, তার ডিমান্ড অনেক বেশি, মান অনেক বেশি, সম্মান অনেক বেশি। তো আমরা সবাই নিজেদের কর্মদক্ষতাটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। তো তো পদার্থ বিজ্ঞানে কর্মদক্ষতাটা দেখি একটু। ইঞ্জিন দ্বারা কাজের পরিমাণ এবং ইঞ্জিনে প্রদত্ত শক্তির অনুপাতই হলো কর্মদক্ষতা। ইঞ্জিন দ্বারা কাজের পরিমাণ এবং ইঞ্জিনে প্রদত্ত শক্তির অনুপাতই হলো কর্মদক্ষতা। তো কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। এটার নাম হচ্ছে ইটা। ইটা হচ্ছে কাজের পরিমাণ ভাগ প্রদত্ত শক্তি গুণন 100%। এটাকে যদি আমরা গাণিতিক রূপ দেই, তো এটা ইকুয়াল ডাব্লিউ ভাগ ই ইন, অর্থাৎ প্রদত্ত শক্তি গুণন 100%। এটা নিয়ে আমরা সামনে বিস্তারিত আরো ম্যাথ করবো যখন, তখন ইনশাল্লাহ আরো ভালো বুঝতে পারবো। এর একক নেই, কোনো মাত্রাও নেই। ক্ষমতার মাধ্যমে, যদি আমাদের কর্মদক্ষতাটা ক্ষমতার মাধ্যমে প্রকাশ করতে বলে, সেক্ষেত্রে আমাদের সমীকরণটা এরকম হতে পারে। তা হচ্ছে ক্ষমতার মাধ্যমে হলে এটা ইকুয়াল পি আউট ডিভাইডেড পি ইন ইন্টু 100%। তো পি আউট হচ্ছে লব্ধ কার্যকর ক্ষমতা, পি ইন হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা। একটা বস্তু বা একটা ইঞ্জিনের লব্ধ কার্যকর ক্ষমতাকে যদি মোট ক্ষমতা দিয়ে ভাগ দেই এবং 100% দিয়ে গুণ দেই, তাহলে এই আমরা কিন্তু কর্মদক্ষতাটা বের করতে পারবো। ইনশাল্লাহ সামনের ভিডিওতে আমরা কর্মদক্ষতার কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। এছাড়াও এর পরবর্তী ভিডিওগুলোতে টাইপ ভিত্তিক সিকিউ সমাধান করব, এরপর এমসিকিউ সমাধান করব। ইনশাল্লাহ তোমরা আরো ভালো বুঝতে পারবে যদি আমরা টাইপ ভিত্তিক সমাধানগুলো করি, সবগুলো সমাধান করি। বোর্ড পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসলে তোমরা সহজেই দিতে পারবা। তো যাই হোক, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের জানিয়ে দিবা, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।